আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের নতুন আরেকটা ভিডিওতে। বন্ধুরা, আজকে আলোচনা করব হচ্ছে ভারতের ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসার টোটাল আপডেটটা কি সেটাই জানিয়ে দেব। যেহেতু এই মুহূর্তে সময়টা হচ্ছে নির্বাচনকালীন সময়। তো সবসময়ই অর্থাৎ যখন বাংলাদেশে নির্বাচন হয় বা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে নির্বাচন হয়, তখন ২ দেশই উভয় দেশকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন মেনে চলে। বিশেষ করে এই মুহূর্তে বর্ডারে গেলে আপনারা দেখতে পাবেন যে আসা যাওয়ার পরিমাণ খুবই কম। যদিও বা ইতিপূর্বে ২০২৪ জানুয়ারিতে যখন ইলেকশন হয়েছিল, সেই মুহূর্তে যদিও বা তখন ভারতের সাথে একটা ভালো সম্পর্ক ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের, তবুও কিন্তু সেই সময় ভিসা প্রদানে অনেক ধরনের রেস্ট্রিকশন ছিল। তো ভোটের সময় একটু এই ধরনের সমস্যা হবে, এটা স্বাভাবিক। এবং যেহেতু এই মুহূর্তে কূটনৈতিক পর্যায়ের অবস্থা একেবারেই ঠান্ডা, সুতরাং এই মুহূর্তে ভালো কিছু রেজাল্ট থাকবে না সেটাই স্বাভাবিক। তবে যতটুকু ছিল সেই রেজাল্টটাও এখন একদম অর্ধেকের দিকে। এর মূল কারণটাই হচ্ছে আগামী ইলেকশন। এবং ইলেকশনে আর মাত্র মানে টোটালি বলতে হবে কি ২ সপ্তাহ বাকি নেই, ২ সপ্তাহেরও কম সময় বাকি আছে। ১ সপ্তাহ সামথিং বা ১.৫ সপ্তাহ মতো। সুতরাং এই মুহূর্তে কোনো ধরনের ভিসার স্লটই এভেইলেবল পাবেন না। আর মেডিকেল ভিসা আপনি কিভাবে পাবেন? দেখেন, এই মুহূর্তে যে ভিসাটা চালু আছে ভারতের, সেই ভিসাটা হচ্ছে মেডিকেল ভিসা। তো মেডিকেল মানে ইন টোটালি যে পরিমাণে স্লট দিচ্ছে, তার 99% হচ্ছে মেডিকেল ভিসা। তো এখন আপনি যদি নরমালি আপনি মানে সার্ভারের মাধ্যমে আবেদন করেন, তো দেখা যাচ্ছে আপনার পাওয়ার সম্ভাবনা খুব কম। তবে পেলেও পেতে পারেন। যদি এমার্জেন্সি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওপেন হাউসে যেতে হবে। আর এই ওপেন হাউসের কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি এবং বারবার আমি বলি, এ কারণেই বলি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বা তাদের বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু এই কথাটা কিন্তু অনেকবার তারা স্পষ্টভাবে বলেছে, যদি খুব বেশি ইমার্জেন্সি ভিসার দরকার হয় ভারতের কোনো বাংলাদেশীর, সেক্ষেত্রে তারা যেন অবশ্যই ওপেন হাউসে দ্বারস্থ হয়। বিশেষ করে তারা বলেও দিয়েছে ১ নাম্বার গেটে। অর্থাৎ তাদের যে মেন হাই কমিশন ঢাকা ইন্দিরা রোডে অবস্থিত গুলশানে, সেখানে ১ নাম্বার গেটে আপনারা গিয়ে আপনাদের আবেদনপত্র অপেক্ষারত বা প্রহরারত সেই প্রহরীর হাতে দিলেই তারা সেটা যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবে। তবে এক্ষেত্রে আরো একটা কথা, যদি কেউ স্পাউস ভিসার জন্য আসেন, সেক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট কখনো হলেও হতে পারে, না হলেও হতে পারে। তবে এটা আসলে অনেকটা আপনার লাকের উপর নির্ভর করছে। বিষয়টা হচ্ছে আপনি যদি স্পাউস ভিসার জন্য আবেদন করেন এবং আপনার যিনি স্পাউস তিনি যদি সরাসরি আপনার সাথে উপস্থিত থাকে, তাহলে তিনি কখনো, কখনো কোনো ক্ষেত্রে ইন্ডিয়ান এম্বাসি বা ইন্ডিয়ান হাই কমিশনের ভেতরে প্রবেশ করারও আ সুযোগ পান এবং এই সুযোগটা যদি পেয়ে যায় সেক্ষেত্রে তার ভিসা প্রসেসিংটা অনেক ইজি হয়ে যায়। তো এটা তো গেল মেডিকেল ভিসা, স্পাউস ভিসা। তাহলে সর্বশেষ যে ভিসাটা বাকি থাকে আজকের আলোচনায় সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। দেখেন, ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে সবচাইতে বড় বিড়ম্বনা হচ্ছে এটার স্লট একেবারে শুভঙ্করের ফাঁকে। কোনোদিন ১ টা ২ টা দিলেও দিচ্ছে, কোনোদিন দিলেও আবার দিচ্ছে না। তো এখন কি করবেন? মেক্সিমাম ক্ষেত্রেই বা মেক্সিমাম বলব না, আমি বলব মোস্ট অফ দ্যা কেসেস অ্যান্ড 100% সবাই মেডিকেল ভিসা নিয়ে ভারত যাচ্ছে। তো মেডিকেল ভিসা নিয়ে ভারত গেলে যে কয়টা প্রবলেম ফেস হচ্ছে, সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতের ইমিগ্রেশন এতটাই হার্ড যে তারা এই বিষয়ে সামান্যতম কোনো ছাড় দিচ্ছে না আসলে আপনি অরিজিনাল রোগী কিনা। এটা যদি খুব সহজভাবে শনাক্ত হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। আপনি ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবেন। কিন্তু এটা যদি সহজভাবে শনাক্ত করা সম্ভব না হয়, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আচার-আচরণ আপনাকে দেখে যদি বোঝা না যায় যে আপনি রোগী, সেক্ষেত্রে কিন্তু তারা বারবার আপনাকে বাজানোর চেষ্টা করবে। অনেকভাবে ট্রাই করবে এবং সেটা করছেও এবং মানুষ ধরাও পড়ছে। আবার দেখা যাচ্ছে ইমিগ্রেশন পার হয়ে গিয়েছেন, আপনি ভারতে গিয়েছেন। যাওয়ার পরে আপনার আচরণ, আপনার কাজকর্মতে আপনি ধরা পড়ে যাচ্ছেন। যেমন আপনার চেন্নাইয়ের হাসপাতালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আপনি আয়ুষ থেকে সবকিছু ওকে করেছেন। এবার আপনি ভারতে যাওয়ার পরে সোজা আপনার গন্তব্য হয়েছে দিল্লির দিকে। সাপোজ আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। তো এর জন্য আপনার যদি মানে খুব এমার্জেন্সি হয়ে যায়, আমি মেডিকেল ভিসায় ডাবল এন্ট্রি কাজ করার পক্ষে নই। তারপরেও যদি এমার্জেন্সি হয়ে যায়, যদি যান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি যেহেতু দিল্লি যাবেন, সুতরাং দিল্লির কোনো হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট আপনার জন্য খুব জরুরি। দিল্লির অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি কলকাতার অ্যাপয়েন্টমেন্ট বা অন্য কোনো শহরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার জন্য ইন্ডিয়া যাওয়াটা শুধু ঝুঁকিপূর্ণ না,
বরং আপনার জন্য এটা ক্ষতিকর হতে পারে, এমনকি আপনার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এমন ঘটনা ঘটছে, ট্রেন থেকেও যাত্রীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এমন ঘটনা ঘটছে, তারা দিল্লিতে গিয়ে যে হোটেলে উঠেছে, হোটেল কর্তৃপক্ষ পর্যন্ত তাদেরকে পুলিশে সোপর্দ করতেছে, এমন খবর পর্যন্ত পাওয়া গেছে। তো সুতরাং এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ একটা কাজ। সুতরাং আপনাকে আগে যে কাজটা করতে হবে, প্রথমেই আপনাকে কনসিভ করতে হবে যে আপনাকে ইন্ডিয়ার দিল্লিতে যেকোনো একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার আয়ুষের মাধ্যমে আনতে হবে। এবং আপনি প্রথমে ইন্ডিয়াতে গিয়ে আপনি যে কাজটা করবেন, আপনি এম্বাসি ফেস করার পূর্বে আপনাকে আগে হসপিটাল ফেস করতে হবে। হসপিটালের প্রাথমিক কাজগুলো সেরে নেবেন আপনি, এবং আপনি তারপরে পরবর্তীতে আপনি এম্বাসি ফেস করবেন। এবং এম্বাসি ফেস করার জন্য অবশ্যই আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, সেই এজেন্সির কাছ থেকে নিশ্চিত হতে হবে আপনাকে যে আপনি, মানে মেডিকেল ভিসা হোক বা দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্ট ভিসা হোক, আপনি যে ভিসাতেই যান না কেন, তারা আপনাকে সেই এম্বাসি ফেস করিয়ে দিতে পারবে কিনা, বা সেখানে আর কোনো ঝামেলা আছে কিনা, বা এক্সট্রা কোনো ঝামেলা হতে পারে কিনা। এবার আপনি যখন আবার বাংলাদেশে ব্যাক করবেন, সেই সময় কিন্তু অবশ্যই ডক্টরের ছাড়পত্র, আপনাকে আবার বলছি, ডক্টরের ছাড়পত্র এটা কিন্তু আপনাকে নিতে হবে। এই ভুলটার কারণে কিন্তু অনেকেই ফেঁসে যাচ্ছে। কিভাবে ফাঁসতেছে? ন দেখা যাচ্ছে যে কেউ হয়তো মানে গিয়েছে ইএনটির ডাক্তার দেখাইতে। কিন্তু নরমালি সর্দি কাশির একটা প্রেসক্রিপশন করাইয়া নিয়ে বা একটা ইসিজি আল্ট্রাসাউন্ড করাইয়া নিয়ে সে চলে আসতেছে। এবার যখন ইমিগ্রেশনে আসতেছেন, খুব ইজি ভাবে যদি পার হয়ে যেতে পারেন তাহলে তো ভালোই। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে ইমিগ্রেশন আপনাকে ধরে ফেলেছে, আপনার আপনি যে ট্রিটমেন্টের জন্য আপনি গিয়েছিলেন, বা আপনার দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে যা ছিল, বা আপনি বাংলাদেশ থেকে যে সমস্ত ডকুমেন্টস গুলো দেখিয়ে গিয়েছেন, সেই সমস্ত ডকুমেন্টস এর সাথে বর্তমানে যে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন কোনো কিছুই মিলতেছে না, ডক্টরের ছাড়পত্র আপনার কাছে নেই, ডাক্তার যে আপনাকে অনুমতি দিয়েছে হ্যাঁ আপনি এখন আপাতত চলে যান, আবার ২ মাস পরে আইসেন, এইরকম কোনো একটা ছাড়পত্র যে আপাতত হ্যাঁ আপনি এখন যেতে পারেন, এই ধরনের কোনো যদি ছাড়পত্র না দেয়, তাহলে কিন্তু আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। সুতরাং আপনাকে অবশ্যই এই সাইডটা খেয়াল রাখতে হবে যে আপনাকে ডক্টরের ছাড়পত্র, আবারও বলছি ডক্টরের ছাড়পত্র, এই ছাড়পত্রটা ছাড়া আপনি ইন্ডিয়া থেকে মুভ করবেন না। এবং যদি আপনি শুধুমাত্র ডাবল এন্ট্রি ভিসার জন্য ভারত যেয়ে থাকেন, তাহলে যেভাবে হোক এটা ম্যানেজ করা আপনার দায়িত্ব। আরো একটা বিষয়, আপনি যদি ৪০ দিনের বেশি ভারতে অবস্থান করেন, সেক্ষেত্রে অবশ্যই ওসি রিপোর্টের পূর্ণ প্রস্তুতি আপনি নিয়ে রাখবেন। ওসি রিপোর্ট কি, এটা কিভাবে করতে হয়, সেটা আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তবে আবারও বলছি, ওসি রিপোর্টের বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যদি সময় আপনি বেশি ক্ষেপণ করেন। যেহেতু এই সময়টা খুব ক্রিটিক্যাল সময়, সুতরাং কখন আপনার কাছে কি চাই আপনি নিজেও জানেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।